ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডের। ইরানের আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। ওয়াশিংটনের রাজপথে শত শত মানুষ। ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির কঠোর সমালোচনা। ইতালিতেও সমাবেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনাল। ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননেও নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও তীব্র হচ্ছে। ইস্পাহানে ফ্রিজ ও হিটার তৈরির কারখানায় হামলায় বহু শ্রমিক নিহত হন। একই সময়ে তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস ও কেরমান প্রদেশের সিরজানেও হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অব্যাহত আছে ইরানের ত্রাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ড ঘটে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির কাছে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5টি মার্কিন জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সায়েদন ও নাবাতিয়ে শহরে বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা জবাবে হিজবুল্লাহ রকেট ছোড়ার পাশাপাশি একদিনেই কয়েক ডজন ইসরায়েলি অবস্থানে হামলার দাবি করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন খার্ক ও আবু মুসা দ্বীপে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলা সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড থেকে চালানো হয়েছে। তার দাবি রাস আল খাইমা ও দুবাইয়ের কাছাকাছি 2টি স্থান থেকে হিমার্স রকেট ব্যবস্থা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তেহরানে সম্পন্ন হয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি জানাজা। ভারাক্রান্ত হৃদয়ে তাকে বিদায় জানান স্থানীয়রা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধ জাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরান যুদ্ধবিরতি চাইলেও প্রস্তাবের শর্ত সুবিধাজনক না হওয়ায় তিনি এতে রাজি নন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন মোস্তফা যদি বেঁচে থাকেন তবে নিজের দেশের স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংক্রান্তে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে যুদ্ধের যে পর্যায়ে আছে এখন পর্যন্ত সবশেষ তথ্য তো আমরা জানবই, কিন্তু কিছুক্ষণ আগেও ইসরায়েলে ইরানের হামলা হয়েছে এবং সেখানে স্যাটেলাইট চিত্রে জানা গেছে যে ইসরায়েলের মোটামুটি যে পুলিশ সদর দপ্তর সেখানে তাদের মিসাইল আঘাত এনেছে। আমরা কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র যেমনটা দেখছি, ইরানে ঠিক কিন্তু তেমনটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আপনি জানেন যে সংবাদ মাধ্যমেরও আসলে একটি বিষয় রয়েছে। আমরা আসলে প্রকৃত চিত্র আসলে কি দেখতে পাচ্ছি, গণমাধ্যমগুলো কি বলছে? ধন্যবাদ ইনান। যুদ্ধের যে গতি প্রকৃতি এটা কিন্তু মুহূর্তেই চেঞ্জ হয়ে যাচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধের বিভিন্নভাবে যুদ্ধের বিস্তৃত ঘটছে। আমরা যখন কথা বলছি ঠিক কিছুক্ষণ আগেই সৌদি আরব থেকে মার্কিন যে নাগরিক রয়েছে তাদেরকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব ঠিক তাদেরকে সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্যিক ফ্লাইট ধরে। এই যে তার একই সঙ্গে তারা নিজেরাও স্বীকার করেছে যে এই যুদ্ধের বিস্তৃতি হয়তো বাড়তে পারে এবং গতি প্রকৃতি তারা সার্বক্ষণিকভাবে নজরদারি করছে, যার কারণেই মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে ইরানে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা জোরদার করা হচ্ছে, হামলা চালানো হচ্ছে, তখন কিন্তু পাল্টা আঘাত হানছে ইরান। ইরান এরই মধ্যে যে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেগুলো যে মার্কিন স্থাপনা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক আকারে হামলা হয়েছে এবং মার্কিন যে স্থাপনা, বিশেষ করে যে রাডার স্থাপনা, নজরদারি স্থাপনা, সেগুলো কিন্তু ধ্বংস করার দাবি করা হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো আমরা একটু দেখব।
এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আজকের সবচেয়ে বড় নিউজ যে যাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে আলোচনা হচ্ছে সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেঁচে থাকার মৃত্যুর বিভিন্ন রকম আলোচনা চলছে, গুজব চলছে, কিন্তু সেই বার্তার মধ্যেই ইরানের যে বিপ্লবী গার্ড IRGC তারা কিন্তু বলেছে যে নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। তারা বলেছে যে নেতানিয়াহুর হত্যা না করা পর্যন্ত তাদের এই মিশন চলবে। অর্থাৎ তিনি যদি বেঁচেও থাকেন তাকে খুঁজে বের করে তাকে হত্যা করা হবে, এই ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে ইসরায়েলের বিভিন্ন শহরে কিন্তু আজকেও হামলা হয়েছে এবং এই হামলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সঙ্গে আমি যেটা বলছিলাম আপনাকে যে বাহরাইন প্রতিবেশী দেশ, সেই বাহরাইনেও কিন্তু বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরেকটি যেটা সবচেয়ে বড় ঘটনা সেটি হলো যে ইরানের ইস্পাহানে কিন্তু আজকে হামলা হয়েছে, সেখানে 15 জন ইরানি নাগরিক নিহত হয়েছে। এর সঙ্গে ইসরায়েলে যে যুক্তরাষ্ট্রের যে হামলা, সেই হামলা কিন্তু অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যে সামগ্রিকভাবে আসলে হামলা পাল্টা হামলা চলছে এবং উপসাগরীয় দেশগুলোতেও আসলে হামলা চলছে। এই উপসাগরীয় দেশগুলো কিন্তু চেষ্টা করছে তাদের মতো করে মিসাইল বা ড্রোন যেটাই আসুক তারা সেখানে ভূপাতিত করার চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া আছে, তারা বিভিন্নভাবে এই সংঘাত বন্ধের চেষ্টা করছে। বিশেষ করে তুরস্ক এবং অন্যান্য যে দেশ ফ্রান্স, তারা কিন্তু এই সংঘাত বন্ধের চেষ্টা করছে। আরেকটি বিষয় যে জেলেনস্কি উনি কিন্তু বলেছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ইরানের যে ড্রোন হামলা হচ্ছে সেই ড্রোন হামলা প্রতিহতের ব্যাপারে তিনি সাহায্য করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তিনি কিন্তু বড় একটা অভিযোগ করেছেন, কিন্তু এই অভিযোগের ক্ষেত্রে অনেকে বিশ্লেষকরা ধারণা করছেন যে রাশিয়াকে চাপে ফেলার জন্য হয়তো যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক নষ্ট। কিন্তু রবিউল, এটাও তো সত্য যে আসলে দীর্ঘ 3-4 বছর ইউক্রেন যুদ্ধের কারণে তাদের একটি এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে যে আসলে ইরানের শাহেদ ড্রোন বা ইরানের প্রযুক্তির যে ড্রোনগুলো সেগুলোকে ভূপাতিত কিভাবে করা যায়। যেহেতু অভিযোগ রয়েছে রাশিয়া সেই ড্রোনগুলো ব্যবহার করছে, এটাও তো সত্য। রাশিয়াই বরং ইরানের ড্রোন ব্যবহার করেছে, কিন্তু জেলেনস্কি বলেছেন যে রাশিয়া ড্রোন দিচ্ছে, কিন্তু আমরা ইউক্রেন যুদ্ধ দেখেছি যে ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, এরকম অভিযোগ করা হয়েছিল। কিন্তু এখন পাল্টা অভিযোগ করা হচ্ছে যে রাশিয়া ইরানকে ড্রোন দিচ্ছে। এবং আরো কিছু তথ্যপদ দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীতে এখন ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন। যেহেতু হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ রয়েছে, সেখানে আন্তর্জাতিক বাণিজ্য একদম স্থবির হয়ে পড়েছে। সেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বা তাদের মিত্রদের জাহাজ কিন্তু চলাচল একদম বন্ধ করে দিয়েছে ইরান। পাশাপাশি যে ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের সঙ্গে কোনো আলোচনার এখন পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়নি, তারা নতুন করে কোনো চুক্তিতে যেতে চায় না। কিন্তু আরেকটি বিষয় রবিউল, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে এই যে যুদ্ধ হচ্ছে, প্রাণহানি ঘটছে এবং দেশে দেশে কিন্তু প্রভাব পড়ছে। আপনি জানেন, আপনি সবাই কিন্তু এই যুদ্ধের ভুক্তভোগী এবং এই যুদ্ধের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি অনেকে সরব হচ্ছেন, সোচ্চার হচ্ছেন, যারা আসলে এই যুদ্ধ চান না। হ্যাঁ, আমরা আজকেও দেখেছি যে ওয়াশিংটন, কানাডা এবং ইতালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভে তারা বলছে যে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানে যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে ইরান। আমাদের কাছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে তারপরে আলোচনায় আসি। ইরান ও অবরুদ্ধ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। ইরানে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বেসামরিক ক্ষয়ক্ষতির নিন্দা জানান তারা। ইরানে চলমান হামলাকে অযৌক্তিক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি ও সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় মানবিক সহায়তার আহ্বান জানানো হয়। একই দিন কানাডার টরন্টোতে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। আল-কুদস দিবস উপলক্ষে টরন্টোর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। ইরান ও লেবাননে চলমান হামলার তীব্র নিন্দা জানান তারা। ইরানের দক্ষিণের আব্বাস শহর থেকে শুরু করে রাজধানী ও মধ্যাঞ্চল বোমা হামলার মুখে পড়ছে। আমার পরিবারের সদস্যরা সেখানে বসবাস করছে। সাধারণ মানুষকে হত্যা করে এবং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করছে তারা অন্য দেশগুলো শাসন করতে পারবে। আমরা জাতিসংঘ মহাসচিবের বক্তব্য শুনেছি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন অবৈধ এবং এটি বন্ধ করতে হবে। একই দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমেও। বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের ডাকে আয়োজিত এই সমাবেশে যুদ্ধবিরোধী প্লেকার্ড ও ব্যানার নিয়ে যোগ দেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত সহাবস্থানের সম্ভাবনাকে ধ্বংস করছে। তারা আমাদের এমন এক বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যেখানে লক্ষ্যবস্তু হচ্ছে সম্পূর্ণ নির্দোষ মানুষ। আর কোনো সীমা নেই, আর কোনো আন্তর্জাতিক আইন নেই যা এই উম্মাদ পাগলদের থামাতে পারবে।
একই সঙ্গে বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের প্রস্তাবিত পরিকল্পনারও প্রতিবাদ জানান তারা। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মেলোনি সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আওলাদ, একটি বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই কিন্তু তার দেশে যেমন বিক্ষোভ হচ্ছে, অন্য দেশেও বিক্ষোভ হচ্ছে, কিন্তু আরেকটি বড় বিষয় যে তিনি রাজনৈতিকভাবে কিন্তু এখন অনেকটা চাপে পড়েছেন। বিশেষ করে এই যুদ্ধে তিনি আসলে জড়ানো ঠিক হয়েছে কিনা তার দলের মধ্যেই কিন্তু এটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এমনকি ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার একটি দূরত্ব তৈরি হচ্ছে, এমন একটি গুঞ্জন রয়েছে। সেটির বিষয়ে যদি বলেন। ইরান আসলে যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধের কিন্তু সেকেন্ডের মূল্যায়ন হয়, যুদ্ধের গতি প্রকৃতি, বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। এখন যুদ্ধের সময় গণনার সঙ্গে সঙ্গে বিস্তৃত হচ্ছে, যুদ্ধ বড় আকার ধারণ করছে এবং এই যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে যে যুদ্ধ হয়, তাহলে দেখা গেল যে এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন। তিনি কিন্তু এর আগে বলেছেন যে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখন সরকার পরিবর্তন হলে এবং তার যে দাবি, তাদের যে সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দিয়েছে। আবার পরক্ষণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে না, এই যুদ্ধ আরও চলবে এবং একই সঙ্গে তিনি তার যে মিত্র যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই যুদ্ধ শুরু করার কথা বলেছে। একটু তথ্যগুলো আমরা একটু দেখে নেব। আমরা একটু যে তথ্যগুলো আছে যে এখন পর্যন্ত কিন্তু হরমুজ প্রণালীতে তাদের একটা মিত্র জোট গঠন করার উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে কিন্তু চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যেহেতু আন্তর্জাতিক একটা বাণিজ্য, বিশেষ করে হরমুজ প্রণালী সচল রাখার জন্য তিনি এই জোটটা গঠনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তার যে মিত্র যে দেশগুলো রয়েছে, তারা এই যুদ্ধের বিষয়ে খুব বেশি আগ্রহী নয় এবং তারা এই যুদ্ধের আসলে কারণ, লক্ষ্য কি, সেগুলো নিয়েও কিন্তু অন্ধকারে। এবং ডোনাল্ড ট্রাম্প হুট করে যে আলোচনা চলছিল ইরানের সাথে, সেই আলোচনার মধ্যেই কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছিল, যার কারণে তারা খুব বেশি মানে তার ট্রাম্পের উপরে আগ্রহ দেখাচ্ছে না। স্পেনের কথা বলতে পারি আমরা। স্পেন তো বরাবরই সরাসরি প্রত্যাখ্যান করেছে, কিন্তু বিশেষ করে অন্যান্য যে ঘনিষ্ঠ দেশগুলো রয়েছে, তারাও কিন্তু কৌশলী অবস্থান নিয়েছে। আরেকটি বিষয় যে এই যে কার্যত আমি যেটা আপনাকে বললাম, হরমুজ প্রণালী বন্ধ, সেখানে কিন্তু 17টা জাহাজে হামলা হয়েছে, একজন নিহত হয়েছে। এবং আপনি যে কথা বললেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে CNN প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারাও এটা নিয়ে এক ধরনের, এবং মধ্যবর্তী সামনে নির্বাচন আছে, হয়তো ট্রাম্পের আসলে ভবিষ্যৎ কী হবে, ক্ষমতা কমে যায় কিনা, এটা নিয়েও কিন্তু বিভিন্ন নানা মহলে মার্কিন রাজনীতিতে আলোচনা চলছে। সামগ্রিকভাবে আসলে যুদ্ধ যেদিকে যাচ্ছে, আসলে আমাদের কারোর জন্য নিশ্চয়ই কোনো সুফল বয়ে আনবে না, কিন্তু এরপরে আমরা আশা করি যে যুদ্ধ খুব দ্রুতই থামবে এবং সবার বোধোদয় হবে। ধন্যবাদ রবিউল। আপনাকেও ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সংক্রান্ত আলোচনায় স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। ইরানের শাহেদ ড্রোন নকল করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে তেহরান। তাদের দাবি, এসব হামলার দায় ইরানের উপর চাপিয়ে আঞ্চলিক সম্পর্ক নষ্ট করাই শত্রুপক্ষের মূল লক্ষ্য। এ ধরনের হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করে IRGC। তেহরানের ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন সামলাতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে রণক্ষেত্রে সামরিক বিপর্যয়ের পর এখন অপপ্রচারের পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের দাবি, হুবহু শাহেদ ড্রোনের মতো করে লুকাস নামের ড্রোন বানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোন দিয়ে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো মিত্র দেশগুলোর বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তেহরানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তাদের প্রতিটি অভিযান সুনির্দিষ্ট নীতি মেনে পরিচালিত হয় এবং লক্ষ্যবস্তু হিসেবে থাকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা। ইরান স্পষ্ট করে জানিয়েছে, নিজেদের কোনো হামলার দায় নিতে তারা অস্বীকৃতি জানায় না এবং প্রতিটি অভিযানের পর আনুষ্ঠানিক বিবৃতি দেয়। ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশে বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলাগুলোর সাথে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। ইরানি সামরিক কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কৌশলের মূল লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক এবং বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা, একই সঙ্গে তেহরানের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা। তথ্য প্রমাণ হিসেবে ইরান বলছে, সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলাকারী ড্রোনটি ইরান থেকে আসেনি বলে খোদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এছাড়া সৌদি আরবে মার্কিন দূতাবাস বা ইরাকি কুর্দিস্তানের লানাজ শোধনাগারে হামলার ঘটনাগুলোও ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ফলস ফ্ল্যাগ অপারেশন রুখতে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুশ সেনাদের, নিহত 8, আহত অন্তত 18। রাশিয়ায় পাল্টা আক্রমণ জেলেনস্কি বাহিনীর, মস্কোর ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইইউ। ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে লেবাননে। বৈরুতের সমুদ্র তীরে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে শত শত গৃহহারা পরিবার। শীতের মধ্যে ঘরহারা এসব মানুষ এখন চরম মানবিক সংকটে। লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র তীর জুড়ে এখন সারি সারি অস্থায়ী তাঁবু। সাম্প্রতিক হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা পরিবারগুলো এখানেই আশ্রয় নিয়েছে। 33 বছর বয়সী বাস্তুচ্যুত লেবানিজ নাগরিক ইউনিস ধিয়া বলছেন, শীতের মধ্যে তাদের থাকার কোনো জায়গা নেই নিরাপদ আশ্রয়। এখন শীতকাল, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, থাকার মতো কোনো জায়গা নেই, এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নেই। মার্চের শুরু থেকে লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পেছনে রয়েছে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়া। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর দিন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 687 জনে। নিহতদের মধ্যে রয়েছে 98 শিশু, 62 নারী এবং 18 জন চিকিৎসাকর্মী। বিশ্লেষকদের আশঙ্কা, সীমান্ত সংঘাত দীর্ঘ হলে লেবাননে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে। জরুরি সহায়তা না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনে আবারও বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 8 জন নিহত ও অন্তত 18 জন আহত হয়েছেন। মস্কোতেও পাল্টা আক্রমণ চালিয়েছে কিয়েভ। এদিকে যুদ্ধ ঘিরে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার রাতভর ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভ অঞ্চল সহ সুমি, খার্কিভ, দিনিপ্রো এবং মাইকোলাভ এই 5 অঞ্চলে হামলা হয়। প্রায় 430টি ড্রোন ও 68টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি কিয়েভের, যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। হামলার মূল লক্ষ্য জ্বালানি অবকাঠামো হলেও আবাসিক ভবন, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ, ব্রোভারি ও জাপোরিঝিয়াতেও হামলা চালানো হয়, এতে অনেকে হতাহত হন। জবাবে রাশিয়ার ড্রোন অভিযান চালায় ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত 16টি ইউক্রেনীয় ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এছাড়া স্মোলেন্স্ক, বেলগোরোদ এবং কুরস্ক অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়। হামলার কারণে মস্কোর ডোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কাউন্সিল জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 2600 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ সহ বিভিন্ন পদক্ষেপ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইইউ কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় রাশিয়া যুদ্ধ চালানোর সক্ষমতা বাড়তে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ মোদির। সরকার পতনের কাউন্টডাউন শুরুর হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে বিক্ষোভ। পাকিস্তানের বেসামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালিয়ে আফগানিস্তান লাল রেখা অতিক্রম করেছে বলে অভিযোগ ইসলামাবাদের। স্থানীয় সময় শনিবার সেনা দফতর সহ বিভিন্ন এলাকায় আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। দুপক্ষকে সংযম দেখানো এবং যুদ্ধবিরতির আহ্বান চীনের। চলমান সংঘাত ঘিরে পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারতও। স্থানীয় সময় শনিবার আফগান তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগ তোলে পাকিস্তানের সামরিক বাহিনী। কিছু ড্রোন রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দফতর লক্ষ্য করেছিল বলে দাবি করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় পাকিস্তান। যদিও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোয়েটা, কোহাট ও রাওয়ালপিন্ডিতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। বৃহস্পতিবার রাতে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি হামলার জবাবে এই আক্রমণ চালানো হয় বলে ধারণা গণমাধ্যমের। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে আফগান তালেবান লাল রেখা অতিক্রম করেছে। সতর্ক করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদ অভিযোগ তোলে, আফগান ভূখণ্ড পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।
এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান। বলেন, শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাতকে ঘিরে পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় এক জনসভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন প্রীতি সহ নানা অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন তিনি। তৃণমূল সরাসরি পথে নেমে মোদীর বিরুদ্ধে প্রতিবাদ না করলেও বেশ কিছু সংগঠন কালো কাপড় উড়িয়ে গো ব্যাক মোদী স্লোগান তোলে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জনসভা ঘিরে গত কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছিল। বিশেষ করে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি হওয়া নরেন্দ্র মোদীর সভামঞ্চ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে সমর্থকেরা আসতে শুরু করেন। কলকাতার রাজপথও কার্যত এদিন গেরুয়া রঙে সেজে উঠেছিল। बंगाल की क्रांति का নির্ধারিত সময় সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। রাজ্যের রাজনৈতিক সমীকরণের প্রধান প্রতিপক্ষ তৃণমূলকে এক হাত নিতে শুরু করেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, তৃণমূল সরকারের চলে যাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। গিরিশ পার্কে তৃণমূল মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগও ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এদিকে মোদীর কলকাতা সফরের প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন শহরের পার্ক সার্কাস এলাকার বাসিন্দারা। আমাদের বাসের উপর অ্যাটাক হয়েছে। এই ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভিলমালা থেকে শুরু করে সবাই এখানে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন। জনসভার আগে পশ্চিমবঙ্গে 17,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बंगाल की प्रबुद्ध जनता जानती। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যে শক্তি প্রদর্শনে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ং এর দাবি 360 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে শতভাগ নির্ভুল আঘাত এনেছে। কিমের পাশাপাশি তার কন্যা কিম জুকেও সেখানে উপস্থিত ছিলেন। কিম জং উনের দাবি, এই মহড়া শত্রুদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠবে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে পিয়ংইয়ং এর কাছাকাছি এলাকা থেকে 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এগুলো পূর্ব উপকূলের সাগরের দিকে প্রায় 350 কিলোমিটার উড়ে যায় বলে জানিয়েছে সিওল। মধ্য ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে 50 জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একই দিনে সংস্থাটি আরও 41 জনকে উদ্ধার করে। ইতালির সংস্থা অর্গানাইজেশন ইমার্জেন্সি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে 9 জন নাবালক, 5 জন শিশু এবং 12 জন নারী রয়েছেন। উদ্ধার হওয়া অভিবাসীরা নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিণ সুদান, গিনি, গাম্বিয়া ও সুদান থেকে আসা বলে জানিয়েছে তারা। উদ্ধারকৃতদের এনজিওর লাইফ সাপোর্ট জাহাজে তীরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক বিনিয়োগ ব্যয় বাড়ায় ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এতে প্রতিষ্ঠানের জনবলের 20% কর্মী চাকরি হারাতে পারেন। তবে ঠিক কবে এই ছাঁটাই হবে তা এখনও নির্ধারণ হয়নি। ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যাও এখনও চূড়ান্ত হয়নি বলে সূত্রের দাবি। রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে, মেটার শীর্ষ নির্বাহীরা এরই মধ্যে সংস্থার বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। কর্মী সংখ্যা কীভাবে কমানো যায় সে পরিকল্পনা তৈরি করতে নির্দেশনাও দেওয়া হয়েছে তাদের।